কিভাবে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্পের বা টিউবলাইটের ব্যালাস্ট কাজ করে। ফার্স্ট কী করছে, প্রথমে ভোল্টেজটা ড্রপ করছে। ভোল্টেজটা ড্রপ করার জন্য মানে রেজিস্ট্যান্সের কাজ করছে, তার মানে এটা নষ্ট। এখন আমরা এটা টেস্ট করব এ মাথা আর এ মাথা ঠেকিয়ে। দেখেন দেখেন 94 দেখেন 118 ভোল্টের আশপাশে বা 100 মানে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 28 নম্বর ভিডিওতে কিভাবে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্পের বা টিউবলাইটের ব্যালাস্ট কাজ করে ডিটেলসে জানবো। এর আগের ভিডিওগুলোতে প্রথমে আমরা জেনেছিলাম যে কীভাবে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প অপারেট করতে হয় কানেক্ট করে, অর্থাৎ কানেকশানটাই আমরা জেনেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম একটা স্টার্টার সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। তো আজকে আমরা জানবো এই ব্যালাস্ট সম্পর্কে ডিটেলসে। এই টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্পের ডিটেলস ডায়াগ্রাম বা ওয়ার্কিং প্রিন্সিপাল চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। এটা একটু ক্রিটিক্যালভাবে কাজ করে, সেজন্য মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েড করে। কিন্তু এটা যদি কেউ একবার ভালোভাবে বোঝে তাহলে সে খুব সুন্দরভাবে পরবর্তী সময় প্রয়োজনের উপর ডিপেন্ড করে ব্যাখ্যা করতে পারবে। তো আজকে আমরা প্রথমে জানবো ব্লাস্ট কত প্রকার। ব্লাস্ট দুই প্রকার। প্রথমে আমি দেখাই, এই যে এটা আমার হাতে যে ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প। আমি আরেকটা ল্যাম্প দেখাই, এই যে দেখেন এটা আমার হাতে আরেকটা ল্যাম্প আছে, এটা আবার এলইডি, অর্থাৎ এটা সম্পূর্ণ মানে এটা আর এটা সম্পূর্ণ ভিন্ন। ফ্লোরোসেন্ট ল্যাম্পের মেকানিজমটা বা ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু জটিল, তবে এলইডি খুবই সিম্পল। এলইডির কানেকশানও আমি দেখাবো। দেখেন দুইটার মধ্যে কোনো তফাৎই নাই। এটাও কাচের তৈরি, এটাও কাচের। ভেতরে এটাতে এলইডি লাগানো আছে আর এটাতে ভেতরে গ্যাস আছে। তো আজকে আমাদের কনসেপ্ট এলইডি না, আজকের কনসেপ্ট হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্পটাকে ডিটেলসে জানা। দেখেন বর্তমান সময়ে সব জায়গাতে এলইডি, অর্থাৎ বর্তমানে ফ্লোরোসেন্ট ল্যাম্প আর নাই। আমি রাজশাহীতে গোটা বাজার খুঁজে জাস্ট একটা দোকানে, অনেক পুরনো দোকান, সেখান থেকে মানে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প ছোট জোগাড় করেছিলাম। আর ব্যালাস্ট তো পাইনি, ওটা মানে রাজশাহী থেকে উঠে গেছে। আর এই যে আমার হাতে যে ফ্লোরোসেন্ট ল্যাম্পটা, এটা হচ্ছে আমার বাসার, অর্থাৎ ছোট যেটা ছিল সেটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমার ভেঙে গেছে। অর্থাৎ আপনাদেরকে যে আমি যেটা শেখাই সেটা মানে শেখানোর জন্য আমি বিভিন্ন এক্সপেরিমেন্ট নিজে চালাই, তারপর আমি ব্যাখ্যা করতে আসি। কারণ আমি মনে করি যে আমি জাস্ট পড়লাম, দিয়ে দিলাম, আমি যেটা পড়লাম সেটা ভুলও হতে পারে, কারণ মানুষই তো ভুল করে, তাই না? তো সেই জন্য আমি সবসময় এক্সপেরিমেন্ট করে ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। আমি গতকালকে এই ছোট ফ্লোরোসেন্ট ল্যাম্পটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ওটা ভেঙে গেছে। তো যাই হোক, আজকে আমরা এই ফ্লোরোসেন্ট ল্যাম্প সম্পর্কে ডিটেলসে জানবো না। আজকে আমরা এই ফ্লোরোসেন্ট ল্যাম্পের জন্য যে ব্যালাস্টটা ব্যবহার করা হয় সেটা সম্পর্কে ডিটেলসে জানবো। এই ফ্লোরোসেন্ট ল্যাম্প সম্পর্কে আলাদা ভিডিও আসবে। যদিও বা যারা আমার সিরিজটা সম্পূর্ণ দেখছেন, অর্থাৎ এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজটা যারা সম্পূর্ণ দেখছেন, তারা অলরেডি জেনে গেছেন কীভাবে ব্লাস্ট কাজ করে, কীভাবে স্টার্টার কাজ করে, কীভাবে টিউবলাইট কানেক্ট করতে হয়, সব কিছু জানেন। কিন্তু আমি যেহেতু একটু ডিটেলসে ভিডিও বানাই, সেই জন্য পার্ট ওয়াইজ আলাদা আলাদা আমি ভিডিওগুলো করছি, যেন বিভিন্ন সময় বিভিন্ন টপিক আমি ইনক্লুড করতে পারি। তো এখন আমরা প্রথমে জানবো এই যে ব্যালাস্ট দুই প্রকার, যেটা বললাম একটা হচ্ছে ম্যাগনেটিক ব্যালাস্ট, অর্থাৎ এই যে আমার হাতে যে ফ্লোরোসেন্ট ল্যাম্পটা আছে, এই ফ্লোরোসেন্ট ল্যাম্পটাকে চালানোর জন্য দুই ধরনের ব্লাস্ট পাওয়া যায়। একটা হচ্ছে ম্যাগনেটিক ব্যালাস্ট আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স ব্লাস্ট। অর্থাৎ ইলেকট্রনিক্স ব্যালাস্টটা আমার কাছে এখন নাই, যদি আমি সামনে খুঁজে পাই তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো এবং কানেকশান ডায়াগ্রামটাও দেখাবো। ইলেকট্রনিক্স ব্যালাস্ট আর ইলেকট্রিক্যাল ব্লাস্টের কানেকশান ডায়াগ্রামটা আলাদা। তো আমরা এখন প্রথমে জানছি হচ্ছে ম্যাগনেটিক ব্লাস্ট। প্রথমে ইলেকট্রনিক্স সম্পর্কে না যাই, ইলেকট্রনিক্স ব্লাস্টের মধ্যে এই যে ট্রানজিস্টার বা আইসি বা দেখা যাচ্ছে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো দিয়ে এটাকে অপারেট করা হয়। আর ইলেকট্রিক্যাল মানে এটা হচ্ছে ম্যাগনেটিক ব্লাস্ট, অনেকে ইলেকট্রিক্যাল ব্লাস্টও বলে। তো এই ম্যাগনেটিক ব্লাস্টটার ভিতরে কিছুই থাকে না, শুধুমাত্র কয়েল আর কোর ছাড়া, শুধু কয়েল আর কোর দিয়ে এটা অপারেট হয়। এখন দেখেন ম্যাগনেটিক ব্লাস্টের মধ্যে আমি কি বললাম, কয়েল থাকে, কয়েলটা কি প্যাঁচানো থাকে। তো এটাকে ওয়াইন্ডিং বলা হচ্ছে। ট্রান্সফরমারের যে প্যাচ, এটাকে আমরা ওয়াইন্ডিং বলি। আর ট্রান্সফরমারের মতো এটাতে একটা হচ্ছে লোহার উপরে মানে প্যাঁচানো আছে। যে লোহার উপরে প্যাঁচানো আছে বা যে স্টিলের উপরে প্যাঁচানো আছে সেটা হচ্ছে কোর সম্পর্কে আস্তে আস্তে ডিটেলস আপনি জানবেন। আর ক্যাপাসিটার কোনো
ম্যাগনেটিক ব্যালাস্টে থাকে, কোনো ব্যালাস্টে থাকে না। আমার হাতে যে ব্যালাস্টটা আছে এটার ভেতরে কোনো ক্যাপাসিটার নাই। ক্যাপাসিটারটা কী করে, ইএমআই যে জেনারেট করে ব্যালাস্টটা অপারেট হওয়ার সময়, এই ইএমআইটাকে রিডিউস করার চেষ্টা করে। এখন আমরা জানবো অপারেটিং ভোল্টেজ, অর্থাৎ আমার যে এই হাতে যে টিউব লাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্পটা আছে এটা কত ভোল্টেজে অপারেট হয় আপনারা জানেন? আপনারা অনেকে মনে করেন 220 ভোল্টে চালাচ্ছেন, মানে 220 ভোল্টে চলছে, এমনটা না। এটা 40 ওয়াটের একটা লাইট, তবে এটা মাত্র 110 ভোল্টে অপারেট হয়। অর্থাৎ এর ভেতরে যে গ্যাসটা আছে আয়নাইজ হওয়ার পর 110 ভোল্টেজে সে স্টেবল হয়। 110 ভোল্টেজের বেশি যদি দেওয়া হয় সেক্ষেত্রে এটা আস্তে আস্তে হিট হবে, হিট হওয়ার পর একসময় সেটা ব্লাস্ট করবে। তো এই যে 110 ভোল্টেজ কীভাবে কনভার্ট করে, আমার যে ব্যালাস্টটা আছে প্রথমে সার্জ ভোল্টেজ তৈরি করে আয়নাইজ করে ফেলে, তারপরে সে কন্টিনিউয়াসলি 110 ভোল্টেজ দিতে থাকে। তো প্রথমে আমরা ডায়াগ্রামে চলে যাব, ডায়াগ্রাম আমরা আঁকাই, তারপর আমরা ব্যাখ্যা একটু করি, তারপরে আমরা সরাসরি ভোল্টেজ মেপে দেখব আসলে ব্লাস্টের মাধ্যমে ভোল্টেজটা কমে 110 ভোল্টেজে আসছে কিনা। 110 ভোল্টেজের আশেপাশে আসার কথা। আর আরেকটু বলে রাখি, আমার কাছে যে ব্যালাস্টটা আছে এই ধরনের 40 ওয়াটের ব্যালাস্টে সাধারণত 600 থেকে 1000 প্যাচের মতো থাকে। অর্থাৎ ওয়াইন্ডিং যে প্যাচ সংখ্যা আমরা বলি না, 600 থেকে 1000-এর মতো। এখন আমি প্রথমে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প আঁকাবো। এটা হচ্ছে আমার একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প। এখন দেখেন আমি একটু ব্যাখ্যা করি, খুব বেশি ব্যাখ্যাতে যাব না, কারণ এর আগে যে ফ্লোরোসেন্ট ল্যাম্পের কানেকশানে আমরা দেখিয়েছিলাম সেখানে আমি ডিটেলসে ব্যাখ্যা করেছিলাম। তো এটা একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প। ফ্লোরোসেন্ট ল্যাম্পের মধ্যে আর্গন গ্যাস আছে অল্প পরিমাণে, আর্গন অথবা নিয়ন, আর ভেতরে অল্প পরিমাণে মার্কিউরি দেওয়া থাকে যেটা ভেপারাইজ হয় আর কি। আর এই যে একটা লেয়ার দেওয়া থাকে, ফ্লোরোসেন্ট ল্যাম্পটা একটু যদি ভালোভাবে খেয়াল করে দেখেন, এটা দেখেন কাচের তৈরি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদা। এই সাদা কেন দেখতে পাচ্ছি? ভেতরে একটা মানে লেয়ার দেওয়া আছে, সেই লেয়ারটার নাম হচ্ছে ফসফরাস। আমার বানানটা হয়তো বা ভুল আছে, ফসফরাস, এটা একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে ফিলামেন্ট, আর এর যে দুইটা তার মানে দুই মাথাতে মানে ফিলামেন্টটা যেখানে যুক্ত করা আছে সেটার নাম হচ্ছে ইলেকট্রোড। অর্থাৎ এই ইলেকট্রোড কেন সেটারও ব্যাখ্যা আছে, নাম এটা পরে বলবো। এটা হচ্ছে ব্যালাস্ট, ইলেকট্রিক ব্যালাস্ট বা ম্যাগনেটিক ব্যালাস্ট, এটা হচ্ছে স্টার্টার। এখন কানেকশানটা আমি একটু দেখাই। কানেকশানটা আমি এর আগেও দেখেছিলাম। আমার কাছে ফেজ এবং নিউট্রাল আছে, আমার কাছে ফেজ এবং নিউট্রাল আছে। যে এটা হচ্ছে আমার নিউট্রাল। প্রথমে আমি কি করব, নিউট্রালটা কানেক্ট করে দিলাম। এই যে ফ্লোরোসেন্ট ল্যাম্পের এক পাশে আমি নিউট্রাল কানেক্ট করে দিলাম। এবার এই যে আমার ব্যালাস্টটা আছে না, ব্যালাস্টটা ফেজের সঙ্গে কানেক্ট করে দিলাম। এখন ব্যালাস্ট থেকে সরাসরি আপনারা যদি চান এখানে একটা সুইচ রাখতে পারেন অন অফ করার জন্য। আমি একটা সুইচ দেখালাম, সুইচ অন অফ করার জন্য। এই যে ব্যালাস্ট থেকে ফিলামেন্টের এক মাথাতে লাগাই দিলাম। এই ফিলামেন্টের অপর প্রান্ত সরাসরি স্টার্টারের মধ্যে মানে এক প্রান্তে যাবে, স্টার্টারের অপর প্রান্ত সরাসরি এই ফিলামেন্টে যাবে। আমার টিউবলাইটের কানেকশানটা শেষ। এই যে এর মধ্যে স্টার্টারের মধ্যে অল্প পরিমাণে আর্গন অথবা নিয়ন গ্যাস থাকে, ম্যাক্সিমাম নিয়ন গ্যাসই থাকে, নিয়ন গ্যাস। আর এই স্টিকটা যেটা আছে এটার নাম হচ্ছে বায়োমেটালিক স্টিক, বায়োমেটালিক স্ট্রিপ। এখন আমার প্রশ্ন হচ্ছে ব্যালাস্ট কিভাবে কাজ করে, তাই না? আপনি যখন এটা কিন্তু আমার ব্যাখ্যা দেওয়া আছে, এই যে এখানে যখন আপনি ভোল্টেজ দিবেন, এই যে ব্যালাস্টের মধ্যে কি হয়, ব্যালাস্টের যে দুইটা প্রান্ত আছে দেখেন, এখানে দেখেন দুইটা প্রান্ত আছে, এটা আর এটা। এই দুই প্রান্ততে মানে এক প্রান্ত থেকে ভোল্টেজ দিবেন, আরেক প্রান্ত থেকে নিবেন। যখন নিবেন সে প্রথমে কি করে, প্রথমে ভোল্টেজটা যেতে দেয় না। তো কিছুক্ষণ পর সে আবার ভোল্টেজ যেতে দেয়, কিন্তু তখন আপনি আবার যদি ভোল্টেজ দেওয়া বন্ধ করে দেন তাহলে
যতখানি সে ভোল্টেজ ইনপুটে পাচ্ছিল তার থেকে বেশি পরিমাণে ভোল্টেজ সে ব্যাক করার চেষ্টা করে। এটাকে বলা হয় ইনিশিয়াল স্ট্রাইক ভোল্টেজ। অর্থাৎ এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই ফ্লোরোসেন্টের ভেতরে গ্যাসটাকে আয়োনাইজ করা হয়, তারপরে আমাদের আলোটাকে বের করা হয়। সেটা আমরা একটু ব্যাখ্যা করি এখন। এই যে আমি যেটা বললাম, প্রথমে ফেজ বেলাস্টের মধ্যে দিয়ে যাবে। এই বেলাস্ট আমি এখানে নাম লেখা হয়নি, এখানে লিখে দিই বেলাস্ট, এটা হচ্ছে কোর। এখন ফেজ বেলাস্টের মধ্যে দিয়ে যাবে, ফিলামেন্টের মধ্যে দিয়ে যাবে। এই যে স্টার্টার, আমি স্টার্টার কিন্তু ব্যাখ্যা করেছি যে স্টার্টার কীভাবে কাজ করে। দেখেন স্টার্টার এর এখানে নিয়ন গ্যাস আছে, এটার সাথে ফিলামেন্টের সঙ্গে এটা কানেক্ট আছে। এই এখানে কিন্তু কানেক্ট নাই, এখানে জাস্ট গ্যাসের মাধ্যমে কানেকশন দেওয়া আছে নিয়ন গ্যাস। তো এই ফিলামেন্ট হয়ে নিউট্রাল সার্কিটটা কমপ্লিট করেছে। কিন্তু গ্যাস কি ভোল্টেজ যেতে দিবে? যেতে দিবে না। কিন্তু এই যে এখানে অল্প পরিমাণে নিয়ন গ্যাস দেওয়া আছে, ফিলামেন্টটা স্টার্টারের ফিলামেন্টটা মানে ফিলামেন্ট তো না, স্টার্টারের মধ্যে একটা বায়োমেটালিক স্ট্রিপ আছে, যেটা মানে একটা ইলেকট্রোডের পাশে গ্যাপ দেওয়া আছে। এই বায়োমেটালিক স্ট্রিপটা ঠেকে নাই, কিন্তু এই গ্যাসটা 70 থেকে 150 ভোল্টেজের মধ্যে ব্রেকডাউন হয়। অর্থাৎ সে আয়োনাইজ হয়ে প্লাজমা তৈরি হয়, তখন ভোল্টেজ যেতে দেয়। যখনই এখানে আমরা ইনপুটে 220 ভোল্টেজ দিচ্ছি ব্লাস্টের মাধ্যমে, এখানে 220 যাবে না, তখন কত যাবে? 110। এখানে আমাদের ভোল্টেজ কত? আমি এটা লিখে দিই 110 ভোল্ট। এখানে আমাদের কত? 230 ভোল্ট। আচ্ছা, এটা 230 না, এটা 220 অপারেট হয়, 220 ভোল্ট এসি। তাহলে এখানে আমাদের কত ভোল্টেজ? 110 ভোল্ট এসি। তাহলে ব্লাস্ট কী করছে? প্রথমে ভোল্টেজটা ড্রপ করছে। ভোল্টেজটা ড্রপ করার জন্য মানে রেজিস্ট্যান্সের কাজ করছে আর কি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এখানে তৈরি হয়, সেটা একটু জটিল বিষয়, সেটা সম্পর্কে এখন আমরা জানবো না, ওটা আমরা পরবর্তীতে সময় জানবো। অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, মানে ক্যাপাসিটার দ্বারা যে রেজিস্ট্যান্স তৈরি হয় বা বাধা তৈরি হয় সেটা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, যেটা ইন্ডাক্টর দ্বারা বাধা তৈরি হয় সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তো এটা জটিল বিষয়, এখন আমরা যাব না। প্রথমে এখানে সুইচ অন করার সাথে সাথে 220 ভোল্টেজ যাচ্ছে, যাওয়ার পর এখানে 110 ভোল্টেজে মানে চলে আসছে, কারণ এখানে 110 ভোল্টেজের মতো আবার ড্রপ করছে এই ব্লাস্ট। তাহলে 110 ভোল্টেজ এপার দিয়ে যাচ্ছে। এই যে এটা কি আমি কি বললাম, 70 থেকে 150 ভোল্টেজে আয়োনাইজ হয়। তাহলে এখানে অবশ্যই 110 ভোল্টেজে আয়োনাইজ হবে। যখনই আয়োনাইজ হচ্ছে, এই স্টার্টারের ভিতরে প্লাজমা তৈরি হচ্ছে, প্লাজমার কারণে হিট তৈরি করার কারণে বায়োমেটালিক স্ট্রিপটা গরম হচ্ছে। গরম হওয়ার ফলে সেটা বাঁকা হয়ে ঠাস করে এখানে কন্ট্যাক্ট পেয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট পেয়ে যাওয়ার ফলে এই ফিলামেন্ট দিয়ে নিউট্রালে প্রচুর পরিমাণে কারেন্ট যাওয়ার চেষ্টা করছে। যখনই কারেন্ট যাওয়ার চেষ্টা করছে প্রচুর পরিমাণে, সাথে সাথে এই মানে বায়োমেটালিক স্ট্রিপ ঠান্ডা হয়ে যাচ্ছে, যেহেতু আর ভিতরে প্লাজমা নাই, সেটা শর্ট সার্কিট হয়ে গেছিলো। প্লাজমা নাই বিধায় সে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সে রিলিজ করে দিচ্ছে। যখনই রিলিজ করে দিচ্ছে তখনই এখানে তো আবার আয়োনাইজ হওয়া শুরু করার মুহূর্তে ইন্ডাক্টর এখানে দেখছে যে এখানে কারেন্টটা যেতে পারছে না, তখন সে হিউজ পরিমাণে ব্যাক ইএমএফ সে জেনারেট করে 600 থেকে 1000 ভোল্টেজ সে একটা থ্রো করছে, স্ট্রাইক। এটাকে বলা হয় স্ট্রাইক ভোল্টেজ। স্ট্রাইক ভোল্টেজ 600 থেকে 1000 ভোল্টেজ এই গ্যাসের মধ্যে দিয়ে থ্রো করছে। এপার দিয়ে তো যাওয়ার রাস্তা নাই, সেটা ওপেন হয়ে গেছে। সেটা আয়োনাইজ হওয়া অবস্থায়, মানে এটা হওয়া শুরু করেছে ওই মুহূর্তে সে একটা স্পার্ক তৈরি করে এখানে ভোল্টেজটা পাঠিয়ে দিচ্ছে 600 থেকে 1000 ভোল্টেজ। যখনই এই ভেতরে হয়ে যাচ্ছে, মানে আয়োনাইজ হয়ে যাচ্ছে, তখনই এই সার্কিটটা এপার দিয়ে কমপ্লিট হয়ে সম্পূর্ণ গ্যাসে 110 ভোল্টেজ সবসময় যাওয়া আসা করছে। এখানে আরও একটা বিষয় আছে যেটা এখনও ব্যাখ্যা করা হয়নি, সেটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। যখনই আমার প্রথমবারের মতো ভোল্টেজ এপার দিয়ে এসে এখানে আয়োনাইজ হবে, আয়োনাইজ হওয়ার ফলে এটা বায়োমেট্রিক স্ট্রিপটা শর্ট সার্কিট হবে। যখনই শর্ট সার্কিট হবে, এই যে দুইটা ফিলামেন্ট আছে, ফিলামেন্টটা হিট হবে। যখনই হিট হবে আশেপাশের গ্যাসগুলোকেও হিট করবে। যখনই আশেপাশের গ্যাসগুলোকে হিট করবে তখন এই গ্যাসগুলোর রেজিস্ট্যান্সটা কমিয়ে দেবে। রেজিস্ট্যান্সটা যদি কমিয়ে দেয়, তখন এই বায়োমেট্রিক স্ট্রিপটা যে শর্ট হয়েছিল, শর্ট হওয়ার সাথে সাথে আবার যে ঠান্ডা হয়ে গেছিলো, ঠান্ডা হওয়ার ফলে রিলিজ করে দিয়েছে বায়োমেট্রিক স্ট্রিপটা, মানে ওপেন সার্কিট হয়ে গেছে। তখনই হিউজ পরিমাণে ভোল্টেজ এই যে গ্যাসগুলার রেজিস্ট্যান্স কমার কারণে এপার দিয়ে একটা ধাক্কা দিয়ে 600 থেকে 1000 ভোল্টেজে আয়োনাইজ হওয়ার পরে দেখা যাচ্ছে যে 110 ভোল্টেজ সে কন্টিনিউয়াসলি যেতে দিচ্ছে। জিনিসটা একটু জটিল মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ডিটেলসে যদি চিন্তা করেন, খুব একটা জটিলও না। এখন আপনার কাছে যদি একটা ফ্যানের পাখা থাকে, সে ফ্যানের পাখাটা যদি আপনি তাকিয়ে থাকেন ফ্যানের পাখাটার দিকে, দেখবেন যে স্থির আছে, কোথাও আপনি সুইচ দেননি, কারেন্ট দেননি, স্থির আছে। এখন আপনি যদি হাত দিয়ে প্রথমে জোরে ঘুরিয়ে দেন,
তাহলে সেটা কিছুক্ষণ ঘুরতে থাকবে। এটা কি ভরবেগের একটা বিষয় আছে, মানে প্রথমে ফ্যানের পাখাটা স্থির ছিল, যখন আপনি ঘুরিয়ে দিলেন তখন কিছুক্ষণ ঘুরবে, আপনি হাতটা ছেড়ে দিয়েছেন তাও কিছুক্ষণ পাখাটা ঘুরছে। এই ইন্ডাক্টরও ঠিক এরকমই কাজ করে, প্রথমে ভোল্টেজটাকে যেতে দেয় না, যখনই যাওয়া শুরু করে তখন যদি আপনি ইনপুটের ভোল্টেজ ছড়িয়েও দেন সে একটা ব্যাক ইএমএফ হিউজ পরিমাণে ভোল্টেজ দেওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা বাংলা ভাষায় বলি সার্জ ভোল্টেজ। আর ইংলিশে আমরা এই কনসেপ্টটাকে আমরা বলি ইনিশিয়াল স্ট্রাইক ভোল্টেজ বা শুরুর ভোল্টেজ বা ব্যাক করার ভোল্টেজ। এটা আমরা ইনিশিয়াল স্ট্রাইক ভোল্টেজ কেন বলছি, কারণ এই রড লাইটটাকে বা টিউব লাইটটাকে বা ফ্লোরোসেন্ট ল্যাম্পটাকে স্টার্ট করার জন্য এটা কাজ করছে। তাহলে আশা করি আমি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। যারা এখনও ক্লিয়ার হননি তারা আমার এর আগের 26 নাম্বার 27 নাম্বার এই ভিডিওগুলো দেখবেন, কানেকশন ডায়াগ্রাম সহ এই যে স্টার্টারের মেকানিজমটা সম্পূর্ণ ডিটেলসে আমার ব্যাখ্যা করা আছে। প্রথমে ফেজ আমরা ব্লাস্ট দিয়ে পাঠাচ্ছি 220 ভোল্টেজ থেকে, এখানে ড্রপ হয়ে 110 ভোল্টেজ আসছে। এখন একে পাত দিয়ে যাওয়ার সময় এই যে স্টার্টারটার ভেতরে যে নিয়ন গ্যাসটা আছে সেটা আয়োনাইজ হচ্ছে, 110 ভোল্টেজে সে আয়োনাইজ হয়ে যায়, তখন সে প্লাজমা তৈরি হয়ে হিট হচ্ছে, হিট হওয়ার ফলে বায়োমেট্রিক স্ট্রিপটা শর্ট হয়ে যাচ্ছে, শর্ট হওয়ার পরে এই যে এই দুইটা ফিলামেন্টে 110 ভোল্টেজ পাচ্ছে। এই 110 ভোল্টেজ পাওয়ার ফলে সে হিট তৈরি করছে, হিট তৈরি করার পরে সে দেখা যাচ্ছে যে আবার বায়োমেট্রিক স্ট্রিপটা রিলিজ করে দিচ্ছে, রিলিজ করে দেওয়ার ফলে সে ব্লাস্টটা সার্জ ভোল্টেজ এই পাত দিয়ে 600 থেকে 1000 ভোল্টেজ থ্রো করছে, এই গ্যাসের মধ্যে দিয়ে আয়োনাইজ হয়ে সেটা অন হয়ে যাচ্ছে। এখন একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে দেখবেন এই ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলা কখনো কখনো 5 সেকেন্ড 6 সেকেন্ড সময় লাগে অন হতে, অর্থাৎ ইলেকট্রিক ব্লাস্ট, ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স আলাদা, ইলেকট্রিকটাই ম্যাগনেটিক ব্লাস্ট, এই যে ম্যাগনেটিক ব্লাস্টটাই হচ্ছে ইলেকট্রিক ব্লাস্ট। এই ম্যাগনেটিক ব্লাস্টগুলো দেখা যাচ্ছে প্রথমবারে আয়োনাইজ হয় না, কেমন প্রথমেও গ্যাসটাকে কয়েকবার হিট করে নিতে হয়, দেখা যাচ্ছে 5-6 সেকেন্ড সময় লাগে কখনো কখনো এই টিউবলাইটগুলো বা ফ্লোরোসেন্ট ল্যাম্পগুলো অন হতে। এই জন্য দেখা যায় যে স্টার্টারটা কয়েকবার ফ্লিক করছে বা ব্লিঙ্ক করছে, কয়েকবার শর্ট হচ্ছে আবার রিলিজ করছে, শর্ট হচ্ছে রিলিজ করছে, তারপরে এক সময় গ্যাসটা একটু হিট হয়ে আয়োনাইজ হতে সহযোগিতা করার পরে টিউবলাইটটা অন হচ্ছে। এখন এই মার্কিউরির কাজ কি? মার্কিউরি হচ্ছে ভেতরে যে পারদ আমরা দেখি যে জ্বর মাপি না একটা থার্মোমিটার, সেখানে পারদ দেওয়া থাকে, অল্প টেম্পারেচারে দেখা যাচ্ছে সে উঠে যাচ্ছে মাত্র শরীরের টেম্পারেচারে, আর এখানে তো আরও বেশি টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারে এটা ভেপারাইজ হয়ে যায়, মার্কিউরিটা ভেপার হয়ে যায়, ভেপার হয়ে এই যে ভেতরে আর্গন গ্যাসের সাথে মিশ্রণ হয়ে একটা ইউভি লাইট থ্রো করে। এই ইউভি লাইটটা খালি চোখে দেখা যায় না, সেটাকে ভিজিবল বা দৃশ্যমান করার জন্য এই ফসফরাস যে কোটিংটা দেওয়া আছে সাদা, সেটা কাজ করে। তো সেটার মাধ্যমে আমরা তখন আলোটা আমরা দেখতে পাই, সাদা আলো, এই জন্য টিউবলাইটটা পুরাটাই জ্বলে। এখন আমরা যে টেস্টটা করব সেটা খুবই সাধারণ টেস্ট। এই কানেকশানটা করব, করার পরে আমরা এখানে ইনপুটে ভোল্টেজ মাপবো, মাপার পরে ব্লাস্টের এপাশে আবার ভোল্টেজটা মাপবো, অর্থাৎ এখানে দেখবো যে 220, কিন্তু ব্লাস্টের এপাশে যদি মাপি তখন দেখবো আমাদের ভোল্টেজ 110। আবার আমি যেহেতু এটা এই আমরা অনেকে মনে করি ভেতরের ফিলামেন্টটা জ্বলে, ফিলামেন্টটা কিন্তু জ্বলে না, ফিলামেন্টটা জাস্ট প্রথমে হিট হয়ে আয়োনাইজ হওয়ার জন্য সহযোগিতা করে, আয়োনাইজ হওয়ার পরে এই যে ইলেকট্রোড আছে না, এই ইলেকট্রোড যে কারেন্টটা থ্রো করে, ফিলামেন্টটার কোনো কাজ করে না তখন, মানে সে ফিলামেন্টটা জ্বলে না আর কি, ইলেকট্রন মানে থ্রো করে কিন্তু আর জ্বলে না। তো এখানে আমরা ভোল্টেজ এই স্টার্টারের যে দুই প্রান্ত আছে এখানেও আমরা ভোল্টেজ মাপলে দেখবো যে এই গ্যাসের মধ্যে দিয়ে 110 ভোল্টেজ যাচ্ছে। আবার যদি আমরা মাপি এই সোজাসুজি মাপি তখনও দেখবো যে আমরা 110 ভোল্টেজ, কারণ এই দেখেন এই দুইটা আর এই দুইটা কিন্তু একই প্রান্ত, এই দুইটা ফিলামেন্ট হয়ে তো আসছে। তো আমরা এখানে 110 ভোল্টেজের আশপাশে পাবো, এখানে 110 ভোল্টেজের আশপাশে পাবো, আর এখানে যদি আমরা মাপি 220 ভোল্ট। আমরা যদি মনে করি এই টিউবলাইটের এই প্রান্ত আর এই প্রান্ত মাপবো তাও 110, এই প্রান্ত আর এই প্রান্ত যদি মাপি তাও 110, অর্থাৎ আমরা এই পাশে আর এই পাশে মাপলেই 110 ভোল্টেজ পাবো। সেটা আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে দেখবো। চলেন বিষয়টা আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। আমার কাছে এই যে দুটা ব্লাস্ট আছে, দুটাই ম্যাগনেটিক ব্লাস্ট বা ইলেকট্রিক ব্লাস্ট, এই দুইটাই আমরা মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করব আর সিরিজ ল্যাম্পের মাধ্যমে টেস্ট করব। প্রথমে আমরা আসি সিরিজ ল্যাম্পের মাধ্যমে, যাদের মাল্টিমিটার নাই তারা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে টেস্ট করতে পারবেন। আমি এর আগে সিরিজ ল্যাম্প বা টেস্ট বোর্ড কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। এটা আমার টেস্ট বোর্ড তৈরি করা আছে, টেস্ট বোর্ডে প্লাগ দিলাম, দেওয়ার পর খুব সাবধানে এই যে প্লাগটা এখানে লাগিয়ে দিলাম, সুইচ দিলাম। এখন দেখেন শর্ট সার্কিট করা মাত্রই এটা চলবে। এখন একটু কাছ থেকে আমরা দেখব, এই যে এটা আমরা সিরিজ ল্যাম্পের মাধ্যমে টেস্ট করব, অর্থাৎ লাইটটা জ্বলতে হবে। আমরা দুই প্রান্ততে ঠেকালাম, জ্বলছে না, একটুও জ্বলছে না। কিন্তু আমি যদি এটা ঠেকাই, তারপর দেখেন যে এটারও দুই প্রান্তে ঠেকাবো,
এই যে জ্বলছে। একটু কাছ থেকে আমরা দেখব কোন জায়গাতে আমরা ঠেকাচ্ছি। অর্থাৎ আমরা এই দুইটাতে ঠেকালে কিন্তু লাভ নাই, এই দুইটাতে যদি ঠেকাই এই দুইটা তো শর্টই আছে। এটাও দেখেন এই দুইটা শর্টই দেখাবে, যে এটার সাথে এটা শর্টই দেখাবে, এটার সাথে এটা কানেক্ট হয়ে আছে। এভাবে টেস্ট করতে যাবেন না, আপনাকে টেস্ট করতে হবে প্যারালালি, অর্থাৎ এই মাথা আর এই মাথা টেস্ট করতে হবে, এই দুই মাথা না, এটা মনে রাখবেন। এই দুই মাথা টেস্ট করব, সেজন্য এখানে এক মাথা ভরবো, এই মাথা আরেকটা এখানে ভরবো, দেখেন লাইটটা জ্বলছে না, তার মানে এটা নষ্ট। এখন আমরা এটা টেস্ট করব এই মাথা আর এই মাথা ঠেকিয়ে, দেখেন এই মাথা যখনই ঠেকাচ্ছি সুন্দরভাবে এই টিউবলাইটটা মানে এই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটা জ্বলছে 60 ওয়াটের। তাহলে আমি এই পদ্ধতিতে টেস্ট বোর্ডের মাধ্যমে আমরা দেখলাম যে এটা ব্লাস্টটা ভালো আর এটা ভালো না। এখন আমরা এটা দেখব মাল্টিমিটারের মাধ্যমে। এখন মাল্টিমিটারের রেজিস্ট্যান্স পরিমাপ করবেন, তাহলে হবে। দেখেন আমি একটু দেখাই, মাল্টিমিটারটা অন করি, একটু কাছ থেকে আমরা দেখাই। আমি ব্যবহার করছি UT 201+ ইউনিটি ব্র্যান্ডের মাল্টিমিটার। এটা খুবই ভালো মানের মাল্টিমিটার, ইলেকট্রিক্যাল সকল কাজের জন্য এটা খুবই প্রয়োজনীয়। এটা দিয়ে অ্যাম্পিয়ার যেহেতু মাপা যায়, AC অ্যাম্পিয়ার মাপা যায়, তো এটা আমাদের মিস্টার আর্ডিনো অনলাইন শপে পেয়ে যাবেন। আমি এটা সিলেক্ট করে এই যে রেজিস্ট্যান্স মোডে নিয়ে গিয়ে এটা একবার সিলেক্ট করব, তাহলে অটোতে আসলো। অটোতে আসার পরে আমি এই যে প্রোবটা আছে এই দুই মাথাতে ঠেকাবো, তাহলে ওহম দেখাবে 94-এর আশপাশে দেখাবে। দেখেন 94 পয়েন্ট বাস কত 95 বা 94-এর আশপাশে, অর্থাৎ 94.5 ওহম, এখানে ওহম চিহ্ন আসছে। কিন্তু আমি যদি এটা মাপি দেখেন কিচ্ছু দেখাবে না, অর্থাৎ 0.L থাকবে, 0.L। হালকা মান পরিবর্তন হতে পারে, সেটা হাতের ঘামের কারণে হতে পারে, তো সেটা বিষয় না। আপনি যদি এই দুইটা শর্ট দেখতেন তাহলে ফুল শর্ট দেখাবে, কিন্তু দেখেন এটা ফুল শর্ট 0.0, অর্থাৎ কোনো রেজিস্ট্যান্সই নাই। আপনি যদি এই মাথাতে দেখান তাহলে 0.0, অর্থাৎ এটার সাথে এটা ভিতরে কয়েলটা সংযোগ দেওয়া আছে, এটা বাইরে কানেকশান, এটা ভিতরে কানেকশান কয়েলের। আর তাহলে আমরা টেস্ট করব কি এই দুইটা টেস্ট করলে দেখেন এখানে কোনো রেজিস্ট্যান্স দেখাচ্ছে না, অর্থাৎ অসীমতক দেখাচ্ছে, প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স, মানে কোনো কন্ডাক্টিভিটি ভেতরে নাই, কারণ ভেতরে কয়েলটা পুড়ে গেছে। কিন্তু এই কয়েলটা যদি আমরা টেস্ট করি তাহলে এটার রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি যে কিলো পার হয়ে গেল, দিয়ে শুধু ওহমে চলে আসলো, যেটা আমি একটু লাইট জ্বালিয়ে দেখাই। দেন 94.0 ওহম। তাহলে আমরা বুঝলাম কি এই ইলেকট্রিক ব্লাস্টটা ঠিক আছে, এটা ঠিক নাই। তাহলে আপনি মাল্টিমিটারের মাধ্যমে টেস্ট করতে পারলেন, সিরিজ ল্যাম্প বা টেস্ট বোর্ডের মাধ্যমে টেস্ট করতে পারলেন। এখন আমরা সরাসরি ভোল্টেজ মাপবো, দিয়ে দেখব যে এই যে ব্লাস্টের ইনপুটে ভোল্টেজ কত, আউটপুটে ভোল্টেজ কত, সেটা আমরা দেখার জন্য প্রথমে আমরা কানেকশনটা করব। এই যে আমাদের কাছে একটা ফ্লোরোসেন্ট ল্যাম্প আছে, আর আমাদের এই যে ভালো ইলেকট্রিক ব্লাস্ট দিয়ে আমরা লাইনটা করব। এই যে এখন দেখেন কাছ থেকে আমরা দেখি, এই যে ব্লাস্টের একটা ইনপুট একটা আউটপুট, তাই না? তাহলে আমি যেটা করব, প্রথমে ইনপুটে একটা তার লাগাবো। প্রথমে আমরা একটা তার কেটে নিই, তারটা আমরা সিলে নিলাম। সুন্দরভাবে সিলে নেওয়ার পরে ব্লাস্টের যে কোনো একটা প্রান্ততে আমি লাগাবো। আমি এটা ধরে নিলাম একটা ইনপুট প্রান্ত। এই প্রান্তে আমরা প্লাগ লাগাবো, সেজন্য আমরা রেখে দিলাম। এখন আমরা এখান থেকে এই প্রান্ততে লাগাবো, অর্থাৎ ব্লাস্টটা আমরা ফেজ যে আমরা ব্লাস্টের দ্বিতীয় প্রান্তে এটা লাগাচ্ছি। লাগানোর পরে এটা আমরা সুন্দরভাবে টাইট দিয়ে দেবো। এটা আমরা সরাসরি টিউবলাইটের এক প্রান্তে লাগাবো, যে এখানে। তারটা একটু বড় করে সিলি, তাহলে পেঁচাতে আমাদের সুবিধা হবে।
যে এক পাশে আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা যে অপর পাশ থেকে তার স্টার্টারের সাথে সংযোগ করব, অর্থাৎ এইভাবে। এখান থেকে আমরা এই যে এই তার, যে তারটা আছে এখানে আছে এত দূর, তাহলে আমি এখান থেকে একটু কেটে নিয়ে আমরা সরাসরি এই যে এখানে আমরা সরাসরি স্টার্টারে লাগাবো। স্টার্টারের অপর প্রান্ত যে আরেকটা তার লাগাচ্ছি। আমরা সব ডায়াগ্রাম অনুসারে কানেকশনটা করবো আর কি। এখন এই যে তারটা আমার, এই তারটার এক প্রান্ত আমরা ফ্লোরোসেন্ট ল্যাম্পের যে কোনো এক প্রান্তের সাথে লাগিয়ে দেব। এখন আমরা যে অপোজিট প্রান্ত যেটা বাকি আছে সেটার সঙ্গে একটা কালো তার লাগাবো, নিউট্রাল হিসাবে ব্যবহার করব। এই তারটা আমরা এখন নিউট্রাল হিসাবে ব্যবহার করব। প্রয়োজন মতো মাপ করে আমরা কেটে নেব। এটার সঙ্গে আমরা এখন প্লাগ লাগাবো, 2 পিন প্লাগ লাগাবো। যে আমাদের কাছে 2 পিন প্লাগ আছে। কানেকশনটা আমার কমপ্লিট। আমি জাস্ট একবার ব্যাখ্যা করি খুব সুন্দরভাবে। দেখেন আমার এখানে দুইটা তার আছে, এরকম করে দেখেন, একটা ফেজ একটা নিউট্রাল। তো ফেজটা আমরা যে মানে ব্লাস্টের ইনপুটে ঢুকেছি, ব্লাস্টের আউটপুট তার এটা এপার দিয়ে আসছে, এই ফ্লোরোসেন্ট ল্যাম্পের এক প্রান্তে লাগিয়েছি ফিলামেন্টের অপর প্রান্ত সরাসরি এই পাত দিয়ে এসে স্টার্টারের এক প্রান্ত লাগিয়েছি। স্টার্টারের অপর প্রান্ত সরাসরি এই যে ফ্লোরোসেন্টের ল্যাম্পের এই ফিলামেন্টের এক প্রান্ত লাগিয়েছি। এর অপর প্রান্ত আমরা নিউট্রাল হিসাবে ব্যবহার করছি। এখন আমরা সরাসরি লাইন দিব। এখন আমরা সরাসরি লাইন দিব। দেখেন এখানে আমরা লাইনটা দিব। প্রথমে সুইচটা অফ করলাম। এখন সুইচটা দেওয়া মাত্রই দেখুন এটা চালু হওয়ার কথা, কয়েকবার ফ্লিক করছে, তারপর সেটা অন হয়ে গেল। এখন আমরা ভোল্টেজটা মেপে দেখব। কাছ থেকে আমরা দেখি, যেটা বললাম একটু মাল্টিমিটারটা দেখে যদি আমরা ভালো করে খেয়াল করি, এটা আমরা ভোল্টেজ মোডে নিয়ে যাব, যে এসি ভোল্টেজ। জাস্ট লাইটটা আমি জ্বালিয়ে দিলাম দেখার সুবিধার্থে। এখন আমি ভোল্টেজটা মাপবো। কোথায় কোথায় মাপবো? এই যে আমার নিউট্রাল, এই যে আমার এখানে নিউট্রাল আছে, এই নিউট্রালে, আর এখানে এই যে ইনপুটে এক প্রান্তে মাপবো। ইনপুটে যদি আমি মাপে দেখেন এখানে আমার ভোল্টেজ দেখাচ্ছে কত, 232। কিন্তু আমি যদি ফ্লোরোসেন্টের আউটপুট কোনটা, এটা আউটপুট, এটার সাথে মাপি, তাহলে দেখেন
118 ভোল্টের আশপাশে বা 100 মানে একটু ফ্ল্যাকচুয়েট হচ্ছে, কারণ এই ভোল্টেজটা ওঠানামা করে। আমাদের 220 ভোল্টেজ যদি ইনপুটে দিতাম, আমি এখানে মাপলে 110 পেতাম, কিন্তু এটা যেহেতু ইনপুট ভোল্টেজ বেশি সেজন্য আউটপুট ভোল্টেজও বেশি। ব্লাস্টের কাজ শুধুমাত্র একটা মানে বাধা তৈরি করা এবং সার্জ ভোল্টেজ তৈরি করা। আমি যদি দেখি, এই যে আমার ব্লাস্ট না, আমি সরাসরি ফ্লোরোসেন্টের এক প্রান্ত আর এই প্রান্ত আমি সরাসরি দেখব ভোল্টেজ মেপে। এই যে এই একটা প্রান্ততে আমি ঠেকালাম, এই আর একটা প্রান্ততে আমি ঠেকালাম, দেখেন ভোল্টেজটা এখন দেখাবে কত, দেখেন 118। আবার যদি মনে করি আমি উপরের প্রান্ত দুটো ঠেকাবো, অর্থাৎ আমি এই যে এই উপরের প্রান্তটা আমি ঠেকালাম আর এর উপরের প্রান্তটা ঠেকালাম, তাও দেখেন তাও সেম ভোল্টেজ। আমি এখন একটা বিষয় দেখাই, এটা আপনারা নিজেরা চেষ্টা করতে যাবেন না। ফ্লামেন্টটা জ্বলে না, কীভাবে আমি প্রমাণ করব দেখেন। আমি যদি মনে করি এই দুই প্রান্ত শর্ট করে দিব, তাও দেখেন লাইটটা নিভবে না, দেখেন যে, কারণ এই দুইটা আমি শর্ট করে দিলাম এটা দিয়ে, তাও নিভছে না। যদি ফিলামেন্ট জ্বলতো তাহলে শর্ট করলে কি মানে এটা থাকতো, নিভে যেত। আবার যদি এই ফিলামেন্টটা আমি শর্ট করি, তাও দেখেন ফিলামেন্টটা শর্ট করলেও জ্বলছে। তার মানে আমাদের সম্পূর্ণ পরীক্ষা শেষ। সামনে আমরা খুব দ্রুত একটা ভিডিও তৈরি করব, সেটাতে স্ট্যাটাস ছাড়া আমরা একটা ফ্লোরোসেন্ট লাইট জ্বালিয়ে দেখাবো। তো যাই হোক, আজকের মতো প্র্যাকটিক্যালটা এই পর্যন্তই। আমি সব কমেন্টগুলো পড়ি, সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। ম্যাক্সিমাম কমেন্টেই মানুষগুলা লিখেন যে আপনার ভিডিওগুলো খুবই সুন্দর, অনেক বেশি ব্যাখ্যা করেন, সেজন্য আপনাদের পছন্দ। এই ধারাবাহিকতায় কিন্তু আমি ভিডিওগুলো একটু বড় করার চেষ্টা করি, অনেক বিশ্লেষণ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আমার ম্যাক্সিমাম ভিউয়ার যারা ভালো কমেন্ট করেন তারা দেখেছি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার, আবার ভালো ভালো মানে জায়গাতে পড়াশোনা করে পাশ করেছে, এরকম আর কি। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে উচ্চ শিক্ষিত যারা এই ভিডিওগুলো দেখেন। আর যারা মানে হাতে কোনো একটা নেগেটিভ কমেন্ট আসে, দেখি যে তারা মানে উড়াধুরা কমেন্ট করে, তাদের বিষয়টা একেবারে আলাদা। তারা হয়তো বা আমার এই ডিটেলসে ভিডিওগুলো পছন্দ করে না, তারা মনে করে শর্ট টাইমে 5 মিনিট 4 মিনিট 3 মিনিট 2 মিনিটে একটা হিউজ কনসেপ্ট শিখে যাবে, তাতে তাদের চিন্তাভাবনা এরকম। কিন্তু আমার ভিডিও বানানোর সময় আমি সবসময় মনে করি আমি একটা ক্লাস নিচ্ছি, আমার সামনে আশেপাশে অনেকগুলো মানুষ আছে যারা আমাকে দেখছে, তাদেরকে আমি সুন্দরভাবে শেখাচ্ছি। শেখানোটা আরও বেশি মজার হতো যদি আপনাকে আমি সামনাসামনি শেখাতে পারতাম, কারণ আপনার ফেস দেখে আমি বুঝতে পারতাম আপনি আমার কথাটা বুঝতে পারছেন কিনা। একটা টিচারের সবথেকে বড় পাওয়া হচ্ছে একটা স্টুডেন্ট বুঝতে পারছে কিনা সেটা জানা। অর্থাৎ আমার শেখানোর স্টাইলটা ঠিক এরকম, আমি কিন্তু ট্রেনিং করাই, আমার শেখানোর স্টাইলটা ঠিক এরকম। আমার ব্যাচে সবথেকে কমা ছাত্র যেটা থাকে তাকে আমি টার্গেট করি, তাকে টার্গেট করে তার লেভেলে অনুসারে বেসিকভাবে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করি। তাহলে এমন কোনো মানুষ থাকে না যে না জানা থাকবে। এই কনসেপ্টে আমি ভিডিও করি, কারণ আমি জানি যাদের বেস তৈরি করে দিতে পারবো তারা উচ্চ জায়গায় যেতে পারবে, কিন্তু যাদের অলরেডি বেজ আছে তাদের তো আমার বেস তৈরি করার প্রয়োজন নাই। আমি মনে করি আমার তাদের বেস তৈরি করার প্রয়োজন নাই। আর যাদের বেজ আছে অলরেডি, তারা যদি মনে করেন আমার থেকে নতুন কিছু পাবেন, তাহলে আপনি ভিডিওগুলো দেখেন, সিরিয়ালি দেখেন। আমি বলবো না যে খাপসারাভাবে দেখেন, আমি বলবো সিরিয়াল মেনটেন করে দেখেন। আমার বিভিন্ন সিরিজ আছে, এনএস বেসিক ইলেকট্রনিক্স, সেখানে বেসিক টু অ্যাডভান্স ইলেকট্রনিক্স আমি শেখাচ্ছি, সেখানে অলরেডি 63টা ভিডিও আছে, আরও বহু ভিডিও আসবে। তারপরে এটা হচ্ছে এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালের বেসিক থেকে শুরু হয়ে উচ্চ লেভেলের ইন্ডাস্ট্রি পর্যায়ে যাবে। তারপরে আরও সিরিজ আছে, সেটা হচ্ছে এনএস ড্রোন সিরিজ, সেখানে আমি বেসিক টু অ্যাডভান্স ড্রোন তৈরি করা শিখিয়েছি, হেক্সাক্যাপ্টার হোক, কোয়াডক্যাপ্টার হোক, অক্টাক্যাপ্টার হোক। তারপরে আরও সিরিজ আছে এনএস ক্রিয়েটিভ প্রজেক্ট, সেখানে আমি মেকানিক্যাল টাইপের কাজগুলো করি, বিভিন্ন ধরনের বাইক ম্যানুফ্যাকচার মানে তৈরি করা, কনভার্ট করা, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাড়ি তৈরি করা, এই কনসেপ্টগুলো নিয়ে আমি কাজ করি। অর্থাৎ আরও বিভিন্ন সিরিজ আসবে সামনে, আমাদের রোবোটিক সিরিজ আসবে, এভাবে আমাদের সিরিজটা আজীবন চলতে থাকবে, আজীবন বিভিন্ন সিরিজ লঞ্চ হতে থাকবে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেকাট্রনিক্স, আমার সাবজেক্ট আমি মনে করি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার, কম্পিউটার, মেকানিক্যাল, এগুলো আমার প্রয়োজন। এই প্রয়োজনের উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে ধীরে ধীরে ভালো লেভেলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি কখনোই চিন্তা করি না যে আপনাকে ওইখান থেকে শিখে এসে তারপর আমার ভিডিওগুলো দেখতে হবে, আমি অন্য কারো হেল্প নেই না। অর্থাৎ আমি মনে করি আমি যাদের বেস তৈরি করব তাদেরকে আমি একটা পর্যায়ে নিয়ে যাব, তারা ভেসে আসেনি, তাদেরকে বেসিক থেকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, সেই জন্য আমার ভিডিওগুলো লম্বা। তো যাই হোক, আমার ফ্লোরোসেন্ট ল্যাম্প
সম্পর্কে সামনে ভিডিও আসবে, অর্থাৎ ফ্লোরোসেন্ট ল্যাম্পটাকে আমি একটু ব্যাখ্যা করব পার্ট ওয়াইজ যেহেতু ভিডিও। চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, এগুলো কনসেপ্ট প্রচুর আসে। আপনি ভাইভা দিতে গেলেই বলা হয় যে ফ্লোরোসেন্ট ল্যাম্পের সার্কিট ডায়াগ্রাম আঁকাও। এখন আপনি তাদেরকে উল্টা প্রশ্ন করতে পারেন যে আমি ম্যাগনেটিক ব্লাস দিয়ে ডায়াগ্রামটা আঁকাবো না ইলেকট্রনিক্স ব্লাস দিয়ে ডায়াগ্রামটা আঁকাবো, তাহলে তারাই বুঝে যাবে যে আপনি কতখানি জানেন। সামনে যদি আমি গোটা রাজশাহী খুঁজে যদি ইলেকট্রনিক্স ব্লাস্ট একটা পাই, তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানাবো। যদি আমি ইলেকট্রনিক্স ব্লাস্ট নাও পাই, আমি জাস্ট সার্কিট ডায়াগ্রামটা দেখিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব, কারণ ওটা জানার দরকার আছে। আর ওয়ার্কিং প্রিন্সিপালটাও একটু জানার দরকার আছে। সেম কনসেপ্টে কাজ করে, জাস্ট ইলেকট্রনিক্স প্রক্রিয়ায়। আর মনে রাখবেন, ইলেকট্রিক ব্লাস্ট বা ম্যাগনেটিক ব্লাস্ট যেটা, সেটা পাওয়ার বেশি কনজিউম করে, আর যেটা ইলেকট্রনিক্স ব্লাস্ট সেটা পাওয়ার কম কনজিউম করে। অনেকে উল্টাপাল্টা করে ফেলেন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স, অর্থাৎ ইলেকট্রিক্যাল আলাদা জিনিস, ইলেকট্রনিক্স আলাদা জিনিস। ইলেকট্রিক্যাল হচ্ছে যেখানে কয়েল থাকবে, কয়েল জাতীয় জিনিস বেশি থাকবে, আর ইলেকট্রনিক্স হচ্ছে যেখানে সেমিকন্ডাক্টর জাতীয় কম্পোনেন্ট বেশি থাকবে আর কি। তো এরপরে ইলেকট্রনিক্স ব্লাস্ট নিয়েও আমি যে ভিডিও বানাবো, এরপরে আবার আমাদের একটা ভিডিও আসবে, সেটা সিরিয়ালি আমি ইচ্ছা মতো দিব আর কি। স্টার্টার ছাড়াও আপনি একটা টিউবলাইট অন করতে পারবেন। একটা পুশ বাটন দিয়ে আমরা টিউবলাইট অন করে দেখাবো। এখানে স্টার্টারের বদলে একটা পুশ বাটন দিয়ে আমরা একটা টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প অন করে দেখাবো। তারপরে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে এলইডি টিউবলাইট নিয়ে। আমার হাতে যে এটা একটা এলইডি টিউবলাইট আছে, এই এলইডি টিউবলাইট নিয়ে আলাদা ভিডিও আসবে। অর্থাৎ দেখেন, আমি জাস্ট টিউবলাইট বা ফ্লোরোসেন্ট ল্যাম্প নিয়ে কতগুলো ভিডিও বানাচ্ছি, এলইডি নিয়েও কতগুলো ভিডিও বানাচ্ছি, কারণ এখানে অনেক জানার বিষয় আছে। ফ্লোরোসেন্টের কানেকশানে যদি আপনি এলইডি চালাতে চান, তখনই সাথে সাথে আপনার সার্কিট ব্রেকার ট্রিপ হয়ে যাবে বা শর্ট সার্কিট হয়ে পুরো আগুন ধরে যাবে। তাহলে এটা সম্পর্কে তো আপনাকে জানতে হবে, তাই না? তো সেই জন্য আমি এমন কোনো বিষয় রাখবো না সেটা না জানা আপনার থাকবে। সিরিজটা বড় হবে, বিভিন্ন সময় প্রয়োজনের উপর ডিপেন্ড করে এই সিরিজে বিভিন্ন প্রয়োজনীয় ভিডিওগুলো ইনক্লুড হবে। তো যাই হোক, আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার।